গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দেয়াল, পর্ব 11। খালেদ মোশাররফ অফিস মেসে বসে আছেন। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে না, তবে তার দীর্ঘদিনের সাথী রংপুর ক্যান্টনমেন্ট থেকে ছুটে আসা মেজর হুদা ও মেজর হায়দারকে আতঙ্কে অস্থির হতে দেখা গেল। তারা বারবার জীবনের নিরাপত্তা চেয়ে নানান জায়গায় টেলিফোন করতে লাগলেন। একটা পর্যায়ে খালেদ মোশাররফ বললেন, নতজানু হয়ে জীবন ভিক্ষা করে নিজেদের ছোট না করে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া ভালো। খালেদ মোশাররফ সিগারেট ধরিয়ে তার স্ত্রী সালমাকে টেলিফোন করে এই মুহূর্তে ঢাকা ছেড়ে গ্রামের দিকে চলে যেতে বললেন। সালমা বললেন, তোমাকে রেখে একা যাব? মোশাররফ বললেন, হ্যাঁ, আমার 3 মেয়েকে টেলিফোন দাও, এদের গলার শব্দ শুনি। কে জানে, হয়তো আর শুনব না। সালমা আত্মধ্বনি বের করে বলল, এইসব কি বলছো? খালেদ মোশাররফ বললেন, আমার 3 রাজকন্যাকে দাও। তিনি তার 3 কন্যাকে বললেন, তোমাদের মধুর হাসি, ভালোবাসি ভালোবাসি। মেয়েদের সঙ্গে এটি তার পুরানো খেলা। বাবার গলা শুনে 3 মেয়েই খিলখিল করে হাসছে। এরপর তিনি টেলিফোন করলেন সরফরাজ খানকে। তাদের মধ্যে কি কথা হলো জানা গেল না, তবে সরফরাজ খান তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বের হলেন। কোথায় গেলেন কেউ জানেন না। তিনি আর ফিরে এলেন না। তার বেবি অস্টিন গাড়ি ক্যান্টনমেন্টের বাইরে পড়ে থাকতে দেখা গেল। 7ই নভেম্বর খালেদ মোশাররফকে হত্যা করা হয়। বিপ্লবের নামে অফিসার হত্যার ব্যাপারটা সাধারণ সৈনিকেরা করত। খালেদ মোশাররফের ব্যাপারে এই দায়িত্ব 2 জন অফিসার পালন করেন। তারা হলেন ক্যাপ্টেন আসাদ ও ক্যাপ্টেন জলিল। মজার ব্যাপার হলো, এই 2 জনকেই খালেদ মোশাররফ অত্যন্ত পছন্দ করতেন। কে ফোর্সের অধীনে এই 2 জন খালেদ মোশাররফের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এদের মধ্যে ক্যাপ্টেন আসাদকে তিনি জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর হাত থেকে উদ্ধার করেছিলেন। অসীম সাহসী মুক্তিযোদ্ধা বীর উত্তম খালেদ মোশাররফের মৃতদেহ ক্যান্টনমেন্টের রাস্তায় খেজুর গাছের নিচে অপমানে ও অবহেলায় পড়ে আছে। রাস্তার একটা কুকুর অবাক হয়ে মৃতদেহের দিকে তাকিয়ে আছে। কালাপাহাড়ও অবাক হয়ে শফিককে দেখছে। সে আনন্দ সামলাতে পারছে না। শফিক বসে আছে মোল্লার চায়ের দোকানের সামনের বাঁশের ব্রেঞ্চে। কালাপাহাড় কিছুক্ষণ পর পর শফিককে চক্কর দিচ্ছে। প্রতিবারই চক্কর শেষ করে সে শফিককে দেখছে। শফিক বলল, কিরে, আমাকে দেখে খুশি হয়েছিস? কালাপাহাড় খোঁজ জাতীয় শব্দ করল। শফিক বলল, বিরাট ঝামেলায় পড়ে গিয়েছিলাম, উদ্ধারের আশা ছিল না। খালেদ মোশাররফ সাহেবের দয়ায় উদ্ধার পেয়েছি। শোন কালাপাহাড়, আমি যতদিন বেঁচে থাকব খালেদ সাহেবের গুণগান করব, তুইও করবি। কালাপাহাড় আবার খোঁজ শব্দ করল। শফিক বলল, এই কদিন খাওয়া দাওয়ার খুব কষ্ট হয়েছে, আর হবে না। মাকে যখন দেখতে যাব তোকেও নিয়ে যাব, ঠিক আছে? কালাপাহাড় জবাব দিল না, শুধু মাথা নাড়ল। শফিক বলল, খালেদ মোশাররফ সাহেব আমার যে উপকার করেছেন তা আমি কোনোদিন ভুলব না। যেদিন ভুলব সেদিন আমি কুকুরের বাচ্চা। কর্নেল তাহের তার অনুগত সেনাবাহিনীর সাহায্যে জেনারেল জিয়াকে মুক্ত করে সিপাহী বিপ্লবের সূচনা করেন। সিপাহীরা গগন বিদারী স্লোগান দিতে শুরু করল, জেনারেল জিয়া জিন্দাবাদ। কর্নেল তাহেরকে জড়িয়ে ধরে আবেগমথিত কণ্ঠে জিয়া বললেন, বন্ধু, তোমার এই উপকার আমি কোনোদিনই ভুলব না। জেনারেল জিয়া কর্নেল তাহেরের উপকার মনে রেখেছিলেন কিনা তা আমরা জানি না, তবে তিনি যে কর্নেল তাহেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলেন তা আমরা জানি। দুঃখিনী বাংলাদেশের প্রদীপ সম সন্তানেরা একে একে বিদায়, একে একে নিভে যেতে শুরু করল। রাত 1টা। অবন্তী ছাদে বসে আছে। খালেদ মোশাররফের মৃত্যু সংবাদ সে কিছুক্ষণ আগে পেয়েছে।
অনেক ঝামেলা করে সে এই খবর পেয়েছে কর্নেল তাহেরের কাছ থেকে। কর্নেল তাহেরকে অবন্তী ভালো করে চেনে। খালেদ মোশাররফের সঙ্গে তিনি অবন্তীদের বাসায় দুবার এসেছেন। দেশ পরিচালনায় তার চিন্তাভাবনা অবন্তীকে আগ্রহ নিয়ে বলেছেন। অবন্তী কাঁদতে কাঁদতে বলল, তাহের চাচা, উনি কি বীরের মতো মারা গেছেন? কর্নেল তাহের বললেন, হ্যাঁ। তিনি মেজর হুদাকে বলেছিলেন, সাধারণ সৈনিকেরা কিছুক্ষণের মধ্যেই আমাদের হত্যা করবে। তাদের কাছে জীবন ভিক্ষা করে নিজেকে ছোট করবে না। মৃত্যুর জন্য তৈরি হও। নাও, একটা সিগারেট খাও। তাকে যখন গুলি করা হয় তখন তিনি নির্বিকার ভঙ্গিতেই সিগারেট টানছিলেন। অবন্তিমা, কাঁদবে না। বি এ ব্রেভ গার্ল। খালেদ মোশাররফের ধ্যান ধারণা আমার পছন্দ না, রাষ্ট্র ক্ষমতার দখল করা। তারপরও সাহসী মানুষ হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি। অবন্তী তার দাদাজানের অপেক্ষায় পুরো রাত ছাদে জেগে কাটালো। ভোররাতে সে এক অদ্ভুত দৃশ্য দেখল। এই দৃশ্যের কথা বিস্তারিত পরে বলা হবে। রাধানাথবাবুর আদর্শলিপি প্রেসের সামনে শফিক দাঁড়িয়ে আছে। ঠিক বুঝতে পারছে না সে কি বাড়িতে ঢুকবে নাকি গেট থেকে চলে যাবে। যে মানুষটার জন্য এই বাড়ি তার নিজের মনে হতো, সেই মানুষটাই তো নেই। আজ আর তাকে কেউ বলবে না, টিসিবির একটা স্লিপ আছে, নিয়ে যাও, একটা প্যান্ট বানাও। এক প্যান্ট কতদিন পরবে? প্যান্ট বেচারারও তো বিশ্রাম দরকার। শফিকের পাশেই কালা পাহাড়। সে থাবা গেড়ে বসে আছে, তাকে চিন্তিত দেখাচ্ছে। শফিক বলল, কালাপাহাড়, ভেতরে যাব নাকি গেট থেকে চলে যাব? কালাপাহাড় ঘেউ করে জবাব দেওয়ার আগেই আদর্শলিপি প্রেসের পিয়ন ফোনের গলা শোনা গেল। আরে শফিক স্যার। শফিক বলল, কেমন আছো ফোনি? ফোনি বলল, আমরার কথা বাদ দেন, আপনি ছিলেন কই? আপনারে সবে মিলা হারকেন জাল্লিয়া খুঁজতেছে। আপনারে না পাইয়া ম্যানেজার শশাঙ্কবাবু পাগলা কুত্তার মতো হয়েছে। প্রেসের ভিতর থেকে ট্রেডল মেশিনের ঘটঘট শব্দ আসছে। এর অর্থ মেশিন চলছে। জগতে কারো জন্য কোনো কিছু আটকে থাকে না, এটা মনে হয় আদি সত্য। স্যার, ভিতরে আসেন, ম্যানেজার স্যারের লগে কথা বলেন, উনি আপনার জন্য বিশেষ ব্যস্ত। শশাঙ্ক তার জন্য বিশেষ ব্যস্ত শুনে শফিক খানিকটা গুটিয়ে গেল। প্রেসের ম্যানেজার শশাঙ্ক কোনো এক বিচিত্র কারণের অপছন্দ করে। শফিক বলল, আমাকে প্রয়োজন কেন? শশাঙ্ক বাবুরে জিগান, সেই আপনারে বলবে। আপনার জন্য বিরাট ভালো খবর আছে। শফিক বলল, বিরাট ভালো খবরটা তোমার মুখেই শুনি। ফণি বলল, রাধানাথ বাবু এই প্রেস আর তার সব বিষয় সম্পত্তি সব আপনারে দিয়ে গেছেন। তার মৃত্যু হইলে আপনারে মুখাগ্নি করতে বলে গেছেন। আপনারে না পাইয়া শশাঙ্কবাবু মুখাগ্নি করেছেন। হতভম্ব শফিকের মনে হচ্ছে এই মুহূর্তে যা ঘটছে তা স্বপ্নের কোনো অংশ। স্বপ্নে কোনো অবাস্তব বিষয়ও বাস্তব মনে হয়। রাধানাথ বাবু কেন শুধু শুধু শফিককে সব দান করবেন? সে তার কে? বিষয়টা স্বপ্নে ঘটছে, ইচ্ছাপূরণ স্বপ্ন। শফিক এক ধরনের ঘোর নিয়ে প্রেসে পা দিল। ম্যানেজারের খুপড়ি ঘরে প্রবেশ করল। ম্যানেজার শশাঙ্ক বললেন, খবর পেয়েছেন না? কি খবর? রাধানাথ বাবুর সব বিষয় সম্পত্তির আপনি ওয়ারিশ। শফিক বলল, কেন? শশাঙ্ক বিরক্ত মুখে বললেন, আমি কি করে বলবো কেন? যিনি বলতে পারতেন তিনি খুন হয়েছেন। আপনি এসেছেন, ভালো হয়েছে। সব আমার কাছে থেকে বুঝে নিন। আমি এই পাজির দেশে থাকবো না, ইন্ডিয়া চলে যাব। ইন্ডিয়াতে আমার জ্যাঠা আছেন। প্রেস চালাবার জন্য আপনার একজন ভালো ম্যানেজার লাগবে। প্রেস বিক্রি করে ক্যাশ টাকাও নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। যদি বিক্রি করতে চান আমাকে বলবেন, আমার হাতে ভালো খদ্দের আছে। ম্যানেজার চোখমুখ কুঁচকে শফিকের দিকে তাকিয়ে আছে, তার হাতে পাইপ। তিনি বেশ কায়দা করে পাইপে টান দিচ্ছেন। শফিক এই পাইপ চেনে, রাধানাথ বাবুর পাইপ। রাধানাথ বাবু উইল করে শফিককে যা দিয়ে গেছেন তা হলো, এক, ধানমন্ডি 3 নম্বর রোডে 10 কাঠার একটি জমি। জমির উপর বিশাল একতলা একটি বাড়ি আছে। বাড়িটা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের কাছে ভাড়া দেওয়া। 2,
একটা ভক্সওয়াগন গাড়ি এবং একটি পিকআপ। পিকআপ পুরনো হলেও ভক্সওয়াগন গাড়িটা নতুন। 3, ব্যাংকে জমা 21,26,000 টাকা। 4, আদর্শ লিপিক ছাপাখানা। 5, মোহাম্মদপুরে 20 কাঠার একটা প্লট। 6, সাভারের 10 একর জায়গা নিয়ে একটা বাগান বাড়ি। শশাঙ্কবাবু বড় করে নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, তাকে দেন 10 হাত দেন, আপনাকে দিয়েছেন। ছিলেন স্ট্রিট বেগার, হয়েছেন মহারাজা। শফিক বলল, ভগবান আমাকে কিছু দেননি, রাধানাথ বাবু দিয়েছেন। জিনিস একই, হন তো নিজের হাতে দেবেন না, অন্যের হাতেই দিবেন। যাই হোক, বিষয় সম্পত্তি, টাকা পয়সা সবাই আপনাকে আমি বুঝিয়ে দিব, কোনো ঝামেলা করব না। বিনিময়ে আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন, খালি হাতে ইন্ডিয়া যেন না যাই। রাজি আছেন? মাত্র 10 লাখ চেয়েছি, সামান্যই চেয়েছি। ম্যানেজার শশাঙ্কের কথার জবাব না দিয়ে আচমকা শফিক বলল, আপনি কি পুলিশের কাছে রাধানাথ বাবুর খুনির সন্দেহভাজনের তালিকায় আমার নাম বলেছেন? শশাঙ্ক বলল, বলতে পারি, তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম, আপনার নাম মনে এসেছে, বলে ফেলেছি। এ তথ্য জেনেছেন কার কাছ থেকে? পুলিশের কাছ থেকে? শফিক বলল, এটা আমার অনুমান। আমার অনুমান শক্তি ভালো। আমি অনুমানে পাচ্ছি রাধানাথ বাবুর মৃত্যুর সঙ্গে আপনি জড়িত। রাধানাথ বাবু মহাপুরুষ পর্যায়ের মানুষ ছিলেন। তার মৃত্যুর সঙ্গে যারা জড়িত, কেউ পার পাবে বলে মনে করি না। এভরিবডি ইজ পেইড ব্যাক বাই হিজ ওন কয়েন। সবাইকে নিজের পয়সায় হিসাব দিতে হয়, আপনাকেও দিতে হবে। আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন? না, আমি কাউকে ভয় দেখাই না। শশাঙ্ক গলা নিচু করে বললেন, শফিক সাহেব শোনেন, আমাদের দুজনেরই দুজনকে প্রয়োজন, এটা মাথায় রাখবেন। দলিল দস্তাবেজ গাপ করে দিলে আপনি কিছুই পাবেন না, বুড়ো আঙ্গুল চুষবেন। রাধানাথ বাবুর দুঃসম্পর্কের এক ভাগ্নে আছে, পরিমল, বিরাট মাস্তান, সিনেমা হলের গেটকিপার। সে খবর পেলে ছুটে এসে সব কিছু দখল করবে। বুঝলেন ঘটনা? শফিক চুপ করে রইল। শশাঙ্ক বললেন, এত বড় বিষয় সম্পত্তি পেয়েছেন, আসুন সেলিব্রেট করি। মাল খাওয়ার অভ্যেস আছে? মাল কি? কারণ বাড়িকে বলে মাল, সহজ ভাষায় মদ। দেবদাস যে জিনিস খেয়ে লিভার পচিয়ে ফেলেছিল, সেই জিনিস। আমার মদ্যপানের অভ্যাস নেই। অভ্যাস নেই, অভ্যাস করুন। নিজের রোজগারের ধন উড়ানো যায় না, পরের ধন উড়ানো যায়। আমার কাছে ভালো বিলেতি জিনিস আছে, স্কটল্যান্ডে সেই জিনিসের জন্ম। আসুন 2 ভাই মিলে ফিনিশ করে দিই। শফিক বলল, আপনি একা ফিনিশ করুন, আমি এখন উঠব। যাবেন কোথায়? রাধানাথ বাবুর সবার ঘরে শুয়ে থাকুন, সবই তো আপনার। শফিক কিছু না বলে উঠে দাঁড়ালো। শশাঙ্ক বললেন, রিক্সা করে কিংবা হেঁটে হেঁটে যাবেন না, এখন আপনার গাড়ি আছে, চলাফেরা করবেন গাড়িতে। যে কদিন পারেন পরের ধনে পোদ্দারি করে যান। আসমান থেকে যে ধন আসে, সেই ধন আবার আসমানে উঠে যায়, বুঝলেন? বোঝার চেষ্টা করছি। শশাঙ্ক বললেন, বুড়ো রাধানাথ কেন সব সম্পত্তি আপনাকে দিয়ে গেছে, তার কারণ আমি বের করেছি। শুনতে চান? চাই। আপনার যেমন অনুমান শক্তি ভালো, আমারও ভালো। চিরকুমার রাধানাথ বাবুর আপনি ছিলেন যৌনসঙ্গী। চিরকুমারদের মধ্যে এই সব আলামত থাকে। শফিক বলল, মহাপুরুষ পর্যায়ের একজন মানুষকে আপনি আপনার পর্যায়ে নামিয়ে এনেছেন। শশাঙ্ক মুখ কুচকে বললেন, মহাপুরুষ মহাপুরুষ করবেন না। মহাপুরুষ থাকে ডিকশনারিতে, ডিকশনারির বাইরে থাকে বিকারগ্রস্ত পুরুষ। শফিকের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তা তাকে দেখলে মনে হবে না। সে মাথা নিচু করে হাঁটছে। তার পেছনে পেছনে যাচ্ছে কালাপাহাড়। শফিক কালাপাহাড়ের সঙ্গে গল্প করতে করতে এগুচ্ছে। শফিকের এখন ধারণা, কালাপাহাড় তার সব কথা বুঝতে পারে। কেমন আছিস রে কালাপাহাড়? ভালো থাকলে একবার ঘেউ করবি, খারাপ থাকলে 2 বার ঘেউ। তাহলে ভালোই আছিস, গুড। আমিও ভালো আছি। লটারির টিকিট পেয়েছি। লটারি কি বুঝিস? বুঝতে পারলে একবার ঘেউ বলবি, না পারলে 2 বার।
কালাপাহাড় 2বার ঘেউ ঘেউ করল। লটারি হলো কোনো কারণ ছাড়াই টাকা পয়সা পাওয়া। আরও সহজ করে বলি, মনে কর তুই একা একা হাঁটছিস, হঠাৎ আকাশ থেকে তোর সামনে একটা প্যাকেট পড়ল। তুই কাছে যেয়ে দেখলি প্যাকেট ভর্তি বিরিয়ানি, চালের চেয়ে মাংস বেশি। কি বললাম বুঝতে পারলি? বুঝতে পারলে একবার ঘেউ ঘেউ কর। ঘেউ। রাতে কি খেতে চাস বল? লটারির খানা খাবি। লটারির খানা কি বুঝতে পারছিস না? আমরা অবন্তীদের বাড়িতে যাব। অবন্তীর দরজা খুললে বলবো, অবন্তী প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কোনো খাবারের ব্যবস্থা কি করতে পারবে? অবন্তী যেসব খাবার সামনে দিবে তা হবে লটারির খাবার। বুঝেছিস? অবন্তীদের বাড়িতে অবন্তী গত 3 দিন হলো সম্পূর্ণ একা বাস করছে। কাজের মেয়ে রহিমা একবেলার জন্য তার বোনের বাড়িতে গিয়েছিল আর ফেরেনি। বাড়ির দারোয়ান কালাম কাজের মেয়ের খোঁজে গিয়ে আর ফেরেনি। অবন্তীর ধারণা পুরো ঘটনাটাই দুজন যুক্তি করে ঘটিয়েছে, টাকা পয়সাও সরিয়েছে। সরফরাজ খানের বিছানার পাশের টেবিলে লাল রঙের ছোট্ট ট্রানজিস্টার রেডিও ছিল। সে রেডিও এখন দেখা যাচ্ছে না। কালাম না ফেরায় অবন্তী আনন্দিত। সরফরাজ খান নিখোঁজ হওয়ার পরপরই কালামের আচার আচরণে বড় ধরনের পরিবর্তন হয়েছে। সে অন্যরকম দৃষ্টিতে এখন অবন্তীকে দেখে। এসব দৃষ্টি মেয়েরা খুব ভালো বুঝতে পারে। অনেকক্ষণ কড়া নাড়ার পর অবন্তী এসে দরজা খুলল। শফিক বলল, ঘরে কি কোনো খাবার আছে? আমি এবং কালাপাহাড় আমরা দুজনই ক্ষুধার্ত। আছে, ঘরে প্রচুর খাবার আছে। তোমাকে এমন অসুস্থ লাগছে কেন? শরীর খারাপ? অবন্তী বলল, শরীর ঠিকই আছে, শুধু আমার দাদাজান নিখোঁজ হয়েছেন। বলো কি? আমার ধারণা উনি মারা গেছেন। আপনার পক্ষে কি আজ রাতটাই বাড়িতে থাকা সম্ভব? আমি একা বাস করছি, রাতে এক ফোঁটা ঘুমোতে পারছি না। শফিক বলল, আমি থাকবো, কালাপাহাড় থাকবে, তুমি নিশ্চিন্ত মনে ঘুমাও। অবন্তী বলল, থ্যাংক ইউ। শফিক বলল, আমি সকাল থেকে তোমার দাদাজানের খোঁজে নেমে পড়ব, পাত্তা করে ফেলব। কালাপাহাড়কে রেখে যাব, সে তোমাকে পাহারা দিবে। কালাপাহাড় চাপা আওয়াজ করছে, সে বসেও নেই, শরীর টান টান করে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক তাকাচ্ছে। তাকে ভীত এবং শঙ্কিত মনে হচ্ছে। অবন্তী বলল, আপনার কুকুরটা এমন করছে কেন? শফিক বলল, জানি না কেন এমন করছে। অবন্তী বলল, আমি জানি কেন এরকম করছে। আপনি খাওয়া দাওয়া শেষ করুন, তারপর আপনাকে বলবো। শুনে আপনার বিশ্বাস হবে না, তবে আমি মিথ্যা বলি না। আমার দাদাজানের, আমার বাবা এবং মার প্রচুর মিথ্যা কথা বলার অভ্যাস, কিন্তু আমি এই সমস্যা থেকে মুক্ত। রাত 11টা বাজে। শফিক রাতের খাওয়া শেষ করে ঘুমোতে গেছে। তাকে জায়গা দেওয়া হয়েছে গেস্ট রুমে। অবন্তী জগভর্তি পানি এবং গ্লাস দিয়ে গেল। শফিক বলল, আমার কিছু লাগবে না, তুমি ঘুমোতে যাও। অবন্তী বলল, আমি 5 মিনিট পরে যাব। আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, এই দৃশ্যের কথা বলবো, আপনি ঠান্ডা মাথায় শুনবেন। যদি কোনো ব্যাখ্যা দ্বারা করাতে পারেন সেটাও বলবেন। শফিক বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেন্সড। গল্প বলে টেনশন কমাও। আমার নিজের জীবনে অদ্ভুত এক ঘটনা ঘটেছে, এ প্রসঙ্গে তোমাকে কাল ভোরে বলবো। এখন তোমার গল্প শুনি। অবন্তী গল্প শুরু করল। 7ই নভেম্বরের কথা। দাদাজান ফিরছেন না। ঘরে আমি আর রহিমা। দারোয়ান কালামকে পাঠিয়েছি দাদাজানের পরিচিত সব বাসায়, কেউ যদি কোনো খবর দিতে পারে। তখন রাত 12টার উপর বাজে। আমি ছাদে বসে আছি। ছাদ থেকে অনেক দূর দেখা যায়, রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা, কুকুর কুকুর বিড়াল পর্যন্ত নেই। হঠাৎ দেখলাম লুঙ্গি গেঞ্জি পরা একজন লোক আসছে। তার মধ্যে কোনো একটা সমস্যা আছে, সমস্যাটা ধরতে পারছি না। লোকটা যখন এসে আমাদের বাড়ির গেটের দরজা খুলল, তখন সমস্যাটা ধরতে পারলাম। তার চোখ নেই, মুখ নেই, নাক নেই। আমি ভয়ে আতঙ্কে অস্থির হয়ে তার দিকে তাকিয়ে আছি।
সে গেট খুলে বাড়ির ভিতর ঢুকে গেল। জিনিসটা কি আমি জানি না, তবে সে এই বাড়িতেই আছে তা জানি। কুকুর বিড়ালরা এইসব বুঝতে পারে বলেই আপনার কুকুর এত হইচই করছিল। শফিক বলল, ও গড। অবন্তী বলল, ভয়ঙ্কর গল্প না? শফিক বলল, অবশ্যই ভয়ঙ্কর। অবন্তী হতাশ গলায় বলল, আমি বুঝতে পারছি আমার এই বাড়িতে থাকা ঠিক না, যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যাবে, কিন্তু আমি কোথায় যাব বলুন? অত কোথায় যাওয়ার জায়গা নেই। তোমার মার কাছে চলে যাও। মা টিকিট পাঠাবে বলেছিল, এখনো পাঠায়নি। তাছাড়া আমার পাসপোর্টও করা নেই। শফিক বলল, আমি সব ব্যবস্থা করে দেব, তুমি নিশ্চিন্তে থাকো। হঠাৎ শফিক চুপ করল, বিস্মিত হয়ে তাকালো অবন্তীর দিকে। অবন্তী বলল, মনে হচ্ছে না ছাদে কেউ হাঁটছে? শফিক বলল, হ্যাঁ। অবন্তী বলল, ওই জিনিসটাই হাঁটছে। আপনার যদি সাহস থাকে তাহলে চলুন দুজনে মিলে ছাদে যাই, চক্ষুষ দেখি ঘটনা কি। শফিক বলল, আমি সাহসী মানুষ না অবন্তী, আমি ভীত মানুষ। ছাদে কি হচ্ছে তার জানার দরকার নেই। তুমি ঘুমোতে যাও, আমার ঘুম হবে না, আমি সারা রাত জেগেই থাকবো, তাতে সমস্যা নেই। কালাপাহাড় চাপাসরে ডেকেই যাচ্ছে। সে কি দেখেছে কে জানে। ক্যান্টনমেন্টের উত্তাপ ঢাকা শহরে প্রবেশ করল না। শহর তার নিজের নিয়মে চলতে লাগল। শান্ত নিস্তরঙ্গ ঢাকা শহর। মাঠাওয়ালারা মাঠা মাঠা বলে মাঠা বিক্রি করতে লাগলো। ধনুরীরা কাঁধে ধুম নিয়ে লেপ্তশোক সরায়ে নেমে গেল। ছুরি কাচি ধার ধারানোর লোকও নামল। মিষ্টি গলায় বলতে লাগলো, ছুরি কাচি ধার করাইবেন? সে বছর প্রচুর ইলিশ মাছ ধরা বলল। আমি আমার জীবনে এত সস্তা ইলিশ দেখিনি। ইলিশ মাছ সস্তা হওয়া মানে অন্যান্য মাছ ও শাকসবজির দাম কমে যাওয়া, তাই হলো। ঢাকা শহরবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের কাছে মনে হলো জিয়া সরকার দেশের জন্য মঙ্গল নিয়ে এসেছে। আমি তখন খুবই কষ্টে জীবন কাটাচ্ছি। বাবার পেনশনের সামান্য টাকা এবং কেমিস্ট্রির লেকচারার হিসাবে আমার বেতনে 6 ভাই বোন এবং মাকে নিয়ে বিশাল সংসার চলছে। চলছে বলা ঠিক হবে না, আটকে আটকে যাচ্ছে। গাড়ি চলে না, চলে টাইপ চলা। মাসের শেষ দিকে আমাকে এবং মাকে ধারের সন্ধানে বের হতে হচ্ছে। ধার দেওয়ার মতো মানুষের সংখ্যাও তখন সীমিত। যারা আছেন তারা আমাকে এবং মাকে ধার দিতে দিতে বিরক্ত। এই সময়, এই প্রবল দুঃসময় বিচিত্রার সম্পাদক শাহাদত ভাই একদিন আমাকে বললেন, বিচিত্রা গ্রুপ থেকে বাচ্চাদের একটা পত্রিকা বের হবে, প্রথম সংখ্যায় একটা লেখা দিতে পারবেন? আমি এত জোরে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম যে মাথা ছিঁড়ে পড়ে যাওয়ার উপক্রম হলো। রাত জেগে লিখলাম নীলহাতি। শিশু কিশোরদের জন্য জীবনের প্রথম লেখা। এই লেখার চালিকা শক্তি সাহিত্য সৃষ্টি ছিল না, কিঞ্চিত আত্মোপর্জন ছিল। লেখা প্রকাশিত হলো এবং আমি সম্মানী হিসাবে 20 টাকা পেলাম। পরিষ্কার মনে আছে, এই টাকায় 1 সের খাসির মাংস, পোলায়ের চাল এবং ঘি কেনা হলো। অনেকদিন ভালো খাবার খাওয়া হয় না, একদিন ভালো খাবার। গ্রাম বাংলায় একটা কথা চালু আছে, যেদিন উত্তম খাবার রান্না হয় সেদিন হঠাৎ কোনো অতিথি উপস্থিত হন, তখন ধরে নিতে হবে উত্তম খাবারের উপলক্ষে সে অতিথি। তখন অতিথিকে যথাযোগ্য সমাদর করতে হবে। ঘরে পোলাও, খাসির রেজালা এবং ডিমের কোরমা রান্না হয়েছে। বাসায় অপরিচিত একজন অতিথিও এসেছেন। ছোটখাটো মানুষ, গাত্রবর্ণ কালো, সারাক্ষণ হাসছেন। তার নাম আশরাফুন্নিসা, কর্নেল তাহেরের মা। তিনি নাকি কাছ থেকে কোনো লেখক দেখেননি, লেখক দেখতে এসেছেন। তিনি আমাকে দেখে হাসতে হাসতে বললেন, হুমায়ুন বেটা, আমাকে সালাম করো, আমি তোমার আরেক মা। আমি তৎক্ষণাৎ তাকে পা ছুঁয়ে সালাম করলাম। তিনি আমাকে জড়িয়ে ধরে মাথার ঘ্রাণ সুখে বললেন, ঠিক আছে। কি ঠিক আছে তা কখনো তাকে জিজ্ঞেস করা হয়নি। আমি তাকে না চিনলেও তার ছোট ছেলে আনোয়ারকে খুব ভালো করে চিনি। আনোয়ার তখন আমার মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার।
মাঝে মধ্যে ক্লাসের শেষে আমরা দুজনে বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে চা খাই। আনোয়ারের মাথায় বিপ্লবী সিরাজ শিকদার এবং তার ভাই কর্নেল তাহের নানান আইডিয়া ঢুকিয়ে দিয়েছেন। সেসব আইডিয়ার কারণে আনোয়ারের সব গল্পই দেশ বদলে দেওয়ার গল্প। তবে আনোয়ার যে সিরাজ শিকদার গ্রুপের এক সক্রিয় সদস্য তা সে আমাকে জানায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের লাউঞ্জে আনোয়ারের সব গল্প শেষ হয় যা শেষ করে একটা কথায়, হুমায়ুন চলো তো আমার সঙ্গে। কোথায়? তাহের ভাইয়ের কাছে, উনি তোমার সঙ্গে কথা বলতে চান। উনি আমাকে চেনেন কিভাবে? আমি তোমাকে তোমার কথা ভাইজানকে বলেছি, উনি তোমার বইও পড়েছেন। আমরা সব ভাই বোন বইয়ের বোকা। আজ না, আরেকদিন যাব। কবে যাবে? কোন এক শুভ দিনে যাব। আনোয়ারের তখন পুরানো একটা মোটরসাইকেল ছিল। তাকে অকারণে মোটরসাইকেলে ঘুরতে দেখতাম। আনোয়ার এবং কর্নেল তাহেরের মা আশরাফুন নেসাকে আমি আমার মায়ের মতোই দেখছি। তিনি আমাকে ডাকতেন হুমায়ুন বেটা। তার ডাকের সঙ্গে আমার বাবার ডাকেরও মিল ছিল। বাবা আমাকে ডাকতেন বড় বেটা হুমায়ুন। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আমার নিজের খুব পছন্দের বই আগুনের পরশমণি আমি বেগম আশরাফুন্নেসাকে উৎসর্গ করি। উৎসর্গপত্রে লেখা বীর প্রসবিনী বেগম আশরাফুন্নেসা, কর্নেল তাহের সহ 8 জন মুক্তিযোদ্ধার জননী। উৎসর্গপত্রে সামান্য ভুল আছে। বেগম আশরাফুন্নেসা 8 জন মুক্তিযোদ্ধার জননী না, তিনি 9 জন মুক্তিযোদ্ধার জননী। তার 7 পুত্র এবং 2 কন্যা মুক্তিযোদ্ধা। এই 9 জনের মধ্যে 4 জন মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য বীরত্বসূচক পদকের অধিকারী। কর্নেল তাহের বীর উত্তম, এক ভাই ইউসুফ বীর বিক্রম, 2 ভাই বীর প্রতীক। এইবার এই বীর প্রতীক এরা পেয়েছেন 2 বার করে। এই প্রসঙ্গে আমি আবার ফিরে আসব। এখন চলে যাই নীলহাতিতে। খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানির মালিক খান সাহেব নীলহাতি বই হিসাবে ছাপতে রাজি হলেন। তবে বিরক্ত মুখ করে বললেন, আপনি যেসব লিখেছেন বাচ্চারা এসব পড়বে না। ছোট ছোট ডিটেকটিভ বই লেখেন, স্বপন কুমার টাইপের 2 টাকা সিরিজের মাসে 2 বার করে একটা বের হবে। পারবেন? আমি বললাম, জি পারব। তিনি সঙ্গে সঙ্গে ক্যাশ থেকে 100 টাকা দিলেন ডিটেকটিভ বইয়ের জন্য অগ্রিম সম্মানী। তিনি বললেন, একটা ডিটেকটিভ বই আগে লিখে দেন, তারপর আমি আপনার নীলহাতি ছাপব। নীলহাতি বইয়ের সুন্দর কাভার লাগবে। কায়ুম চৌধুরীকে দেওয়া হবে না, উনি 10 বছর লাগাবেন। দেখেন অন্য কাউকে পান কিনা। নীলহাতির প্রচ্ছদ শিল্পী খুঁজতে গিয়ে আমার আদর্শলিপি প্রেসের শফিকের সঙ্গে পরিচয়। শফিক ছোটখাটো মানুষ, শ্যামলা রং, চোখের পাপড়ি মেয়েদের মতো দীর্ঘ বলেই হয়তো চেহারায় মেয়েলি ব্যাপার আছে। তাকে ঘিরে আশ্চর্য এক স্নিগ্ধতা আছে। আমি অল্প কিছু মানুষের ভেতর এই বিষয়টা দেখেছি। শফিক আমাকে বসিয়ে রেখেই নীলহাতির গল্প পড়ে ফেলল। 6-7 পাতার গল্প। বেশি সময় লাগার কথা না। গল্প শেষ করে গম্ভীর গলায় অতি প্রশংসাসূচক একটি বাক্য বলল, প্রিয় পাঠক, এই বাক্যটি উপন্যাসে ব্যবহার করতে আমার লজ্জা লাগছে, তারপরও ব্যবহার করছি। শফিক বলল, আপনি যে অনেক বড় একজন গল্পকার, গ্রিম ব্রাদার্সদের মতো, তা কি আপনি জানেন? আমি হেসে ফেলে বললাম, জানি। দেশের মানুষ তো জানে না। আমি বললাম, একদিন হয়তো জানবে, আবার হয়তো জানবে না। আমাদের নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই, অন্য কারো হাতে। আমরা পুতুলের মতো নাচছি, সবাই পুতুল নাচের রীতিকথা। আপনি অদৃষ্টবাদী? হ্যাঁ। মৃত্যুর খুব কাছে থেকে ফিরেছেন? হ্যাঁ। কতবার? একবার। আরও 2 বার মৃত্যুর কাছে থেকে ফিরবেন, তাই নিয়ম। আমি শফিকের কথায় যথেষ্টই আনন্দ পেলাম। শফিক বলল, আমি নিজেও অদৃষ্টবাদী, তবে আপনাকে অদৃষ্টবাদী হলে চলবে না। বড় লেখকরা জীবনবাদী হন, অদৃষ্টবাদী হন না। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দেয়াল, পর্ব 11। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।